জায়গা এটা নয়, এখানে দেখতেই পেলেন রাজ্যপাল অবশ্যই চেয়েছিলাম এবং এটা হবে। আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তিনি সব ব্যবস্থা করবেন এবং প্রশাসন সব করবে। অভয়ার যে দেহ তড়িঘড়ি সৎকারের মামলায় নির্মল ঘোষকে কালকে 14 দিনের জেল হেফাজত হলো। আপনারা তো এটাই 2024 থেকে চেয়েছিলেন, সেটা নিয়ে কি বলবেন? যারা অপরাধী তাদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছুই হবে না এদের। এরা যা অত্যাচার করেছে আমার মেয়েটার উপরে তো করেইছে, তাছাড়াও আমাদের পানিহাটিটাকে পুরো বিক্রি করে দিয়েছে। কোনো নির্মল ঘোষ পুকুর ভরাট করে করে ফ্ল্যাট বানিয়ে দিয়েছে, অনেক কিছু করেছে। আমি সেই সব কথায় যাবই না। আজকে ধরা পড়বে, প্রশাসনের উপর সেই ভরসাটা আছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী এগুলো তো আগেই করতে পারতেন, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে তো বারবার আমরা এটা বলেছি, কিন্তু তিনি করেননি। এই মুখ্যমন্ত্রী সেদিনকে যা বললেন তার দুদিনের মধ্যে গ্রেপ্তার, এটা কি বলবেন? এটা নিয়ে আমি কিছুই বলতে চাই না। মুখ্যমন্ত্রীকে আজকে ধন্যবাদ জানাই এবং আজকে স্বাধীনতা দিবসের প্রণাম জানাই। এখন রয়েছে আমি গান্ধীঘাটে, এখানে রাজ্যপাল এসেছিলেন। বিক্ষোভের মুখে পড়লেন নির্মল ঘোষ, কি বলবেন? এটা আমি অ্যালাউ করি না। অন্যায় যারা করবে তারা ধরা পড়বে, কিন্তু সাথে সাথে আমরা মানুষও যেন অন্যায় না করি, কারণ কোনো অন্যায় আমি সহ্য করি না। এই যে ডিম ছোড়া, পুলিশ তাদের হেফাজতে নিয়েছে, পুলিশ প্রশাসন তাদের শাস্তি দেবে, সেটা মানুষ কেন হাতে তুলে নেবে? এটা আমি পছন্দ করিনি। এই যে ডিম ছোড়া বলুন, কাদা ছোড়া বলুন, যাই হোক না কেন, উনি 80 বছরের একজন লোক, উনি হয়তো হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। তখন আমরা প্রমাণ কোথায় পাবো? ওনার থেকে কি তথ্য পাবো আমরা তখন? তাকে লাথিও মারা হয়েছে, সজোরে লাথি মারা হয়েছে প্রকাশ্যে। না, আমি একজন বয়স্ক লোক, আমি এটা মন থেকে মানি। অবশ্যই এগোবে এবং বিচার হবে। এখন যারা ছিলেন রাত্রিবেলা অভয়ের সঙ্গে, তাদের কি গ্রেপ্তারের দাবি জানাবেন? হ্যাঁ, কি চাইছেন? তাদের সব হয়ে গেছে, এসব আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। আমি এখন কিছুই বলবো না। কি হয়ে গেছে মানে? সবকিছু বলা হয়ে গেছে। নারায়ণ স্বরূপ নিগম এখনো স্বাস্থ্য সচিবের পদে রয়েছেন, তারও কি অপসারণ চাইবেন? হ্যাঁ। কার অপসারণ? আমি নামগুলো এখন বলতে চাইছি না। বললেন যে অপসারণ, কার অপসারণ চাইছেন? প্রশাসন যেটা মনে করবে সেটাই করবে এবং মুখ্যমন্ত্রী যেটা চাইবেন, বলেছেন আমার বোনের বিচার দেব, সেটা তিনি দেবেন। এই ভরসাটা তার উপর আছে, সেই জন্য আমি নিজে কোনো কথা বলবো না। হবে। গতকাল অভয়ের বাবা গোপন জবানবন্দি দিয়েছেন। জামিনযোগ্য ধারায় মামলা হয়েছে, কিন্তু গোপন জবানবন্দিতে আরো কিছু নতুন তথ্য বলার কথা, সেটা কি বলছেন? এগুলো কি আর পরবর্তীকালে এই বিষয়ে আমি কিছু জানি না, আমি ছিলামই না সেখানে। আমার কালকে বিধানসভায় মিটিং ছিল, সেখানে গেছিলাম। নির্মল ঘোষ ভিন রাজ্যে পালিয়ে গেলেন গ্রেপ্তারি এড়াতে, এটা কি বলবেন? যে নির্মল ঘোষ দাপটের সঙ্গে অভয়ের দেহ সৎকার করেছিলেন জোর করে, কি বলবেন? কিছু বলবো না। উনি অপরাধ করেছেন, উনি অপরাধী, সাজা পাবেন উনি। সঞ্জীব মুখোপাধ্যায় আপনাদের প্রতিবেশী হয়ে সই করেছিলেন কাগজে, আজকে অবশেষে গ্রেপ্তার হলেন, কি বলবেন? তোলাবাজির মামলা। সেদিন অনেক বলেছিলাম, তুমি একবার পুলিশকে বলো, সঞ্জীব মুখার্জিকে, আমি যেন মেয়েটা সেকেন্ড পোস্টমর্টম করাতে পারি। কিন্তু কি বলেছিল? উনি কথা শোনেননি, উল্টে এখানে কৌস্তব রয়েছে, সজলদা ছিল, অগ্নিমিত্রা দি ছিল, সবার উপর ওরা পরে হামলাও করেছে। আমরা ওখানে আরেকটু থাকলে আমাদেরও মারতো। এটা টালা থানায়? হ্যাঁ। তখন সঞ্জীবের ভূমিকা কি ছিল? কালকে কি কাগজপত্র নিয়ে গুন্ডা নিয়ে এসেছিল, গুন্ডা বাহিনী নিয়ে এসেছিল সঞ্জীব মুখার্জি এবং সেখানকার পুলিশ। কোথায় এটা টালা থানায়? হ্যাঁ। কি বলেছিল তখন? কিছু আমার সঙ্গে বলেনি, আমাদের তো গাড়িটা আটকানো ছিল। তখন আমি বলেছিলাম জানলা দিয়ে যে তুমি একটু দেখো, তাহলে আমি মেয়েটা সেকেন্ড পোস্টমর্টম করতে পারবো। সেকেন্ড পোস্টমর্টম তারপরে সেকেন্ড পোস্টমর্টম বলতে দে না, সেকেন্ড পোস্টমর্টম তারপরে সেকেন্ড পোস্টমর্টম। উনি তখন আমার কথা শুনে উল্টে গিয়ে সজলদা, কৌস্তব বাগচি এদের উপর হামলা করলেন পুলিশ মিলে, সঞ্জীব মুখার্জি এবং এই কৌস্তব এখানে রয়েছে,
ওর কাছ থেকে শুনুন না বাকি ব্যাপারটা শুনুন। সোমনাথ দেও কি যখন ছিল? সোমনাথ দে তো সব বাই গাড়িতে ছিল। নির্মল ঘোষ না না, সোমনাথ দে সেখানে ছিল না, সেখানে শুধু সঞ্জীব মুখার্জি ছিল টালা থানা সামনে। করেছিল গুন্ডা? ও চলে এসেছিল, আবার রিটার্ন গেছিল, পুলিশ ওকে ডেকে নিয়ে গেছিল কমপ্লেন বলে। তো ওই লিখেছিল। হ্যাঁ, কে লিখেছিল কমপ্লেন? এখানে এগুলো বলার সময় নয় এখন। সই তো- না না না, আমি উনি যে সই করলেন শ্মশানের কাগজে, সেটা সেটা না, কিভাবে আমরা করলেন? বলিনি কখন জানতে কিভাবে কি করেছে ওরা, আমরা কিচ্ছু জানি না। পারলেন? তখন আপনারা আমাদের স্তব্ধ। মানে প্রচন্ড ভয় দেখানো হয়েছিল। তবে নামিসনি ময়দানে লড়বি লড় না, কথা কথা মুখ্যমন্ত্রীকে ডাকিস কেন? পুলিশ প্রোটেকশন দিয়ে ওরা ডাইরেক্ট অ্যাকশন ডেতে নামছে। পুলিশ প্রোটেকশন না থাকলে, বিজেপির গভর্নমেন্ট না থাকলে এদের 80 বছর কেন 180 বছরও কোনো দিন এসব কথা মুখ থেকে বেরোতো না। এরা মানে কি বলবো, হাস্যকর, পাগল, উন্মাদ। কিন্তু বাংলার মানুষ, হিন্দু মুসলমান কেউ এদের পাত্তা দেয় না। আপনি তো বলেছিলেন যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারা সবাই পাবেন, নিশ্চিন্তে থাকুন। ভেরিফাইড করতেও কতদিন লাগে? এসআইআর করতে কতদিন লেগেছিল? এসআইআরে যখন আমরা ফর্ম ফিল আপ করলাম, 1 মাসে তো এসআইআরের ফর্ম ফিল আপ হয়ে গেল। তখন তো আর 1 কোটি, 1.5 কোটি, 2.5 কোটি না, 11 কোটি মানুষের এসআইআর হয়েছিল। আর যেটা ভেরিফাইড অ্যাকাউন্ট আছে, অলরেডি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অ্যাকাউন্টগুলোতে টাকা দিচ্ছিলেন। উনি শুরু করতেন, শুরু করার পর যাদের দেখতেন যে জালিয়াতি আছে তাদেরকে গ্রেপ্তার করুন না, তাদের থেকে রিফান্ড নিন না, কেউ যদি জালিয়াতি করে। কিন্তু ওই 4 জন চুরি করেছে বলে 4 লক্ষ মানুষকে আপনি আটকে রাখবেন, শাস্তি দেবেন, এটা ছলনা ছাড়া কিছু না, প্রতারণা ছাড়া কিছু না। এরা কাউকে কিছু দেবে না। হার পুরো ভারতবর্ষে হবে। বিহারে হারলো, তারপরে মধ্যপ্রদেশে হারলো, বাংলায় এখন উপনির্বাচন আছে, বাংলাতেও হারবে। বাংলার ঢেউটা আসতে একটু দেরি হচ্ছে, কারণ বাংলায় নতুন নতুন বিজেপি এসছে তো, মানে অত্যাচার কতটা হতে পারে মানুষের আইডিয়া নিয়ে। এখন পর্যন্ত যা হয়েছে অনেক, এতে যদি শিক্ষা নিয়ে নেয় ভালো। কিন্তু বিহারের লোক তো অনেক দিন ধরে বিজেপির যন্ত্রণা ভোগ করছে, ইউপির লোক, মধ্যপ্রদেশের লোক, রাজস্থান, গুজরাটের লোক অনেক দিন থেকে যন্ত্রণা ভোগ করছে। তাই তাদের ক্ষোভ জ্বালাময়ী হয়ে গেছে। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে রাস্তায় নেমে গেছে বিজেপির বিরুদ্ধে, অমিত শাহর পদত্যাগ চাইছে, এখন নরেন্দ্র মোদীরও পদত্যাগ চাইছে, নীতিন গাডকারির পদত্যাগ চাইছে, পুরো সরকারটাই পতন ঘটবে। এখানকার শুভেন্দু অধিকারীদের অবস্থা এরকম কি জানেন তো, ঘুটে পড়ে গোবর হাসে। ওদিকে পতনের সময় এসছে, এখানে বলছে 50 বছর 100 বছর থাকবো। আসলে নিজেকে সাহস জোগাচ্ছে, ভরসা দিচ্ছে নিজের লোকদের যে ভয় পাওয়ার কেউ নেই। কারণ ওইসব দৃশ্য দেখে না, বিহার, ইউপি, দিল্লির যন্তর মন্তরের দৃশ্য দেখে এখানকার বিজেপি নেতারা ভয় পেয়ে গেছে। দেখুন না, ডিম ছোড়া বন্ধ করে দিয়েছে। তো ভয় পেয়ে গেলে তো মুশকিল। তাই সাহস জোগানোর জন্য বলছে যে আমরা 50 বছর থাকবো, 100 বছর থাকবো। তো 50 বছর 100 বছর থাকবেন, এটা কি আপনি ডিসাইড করবেন না বাংলার মানুষ ডিসাইড করবে? বারবার ইভিএম দিয়ে বাঁচা যাবে না, ঠিক আছে? আর যখন পুরো মানুষ বিপক্ষে যায় না, তখন ইভিএম কেন কোনো কিছুই সরকারকে বাঁচাতে পারে না। কিন্তু যেগুলো বিষ ছড়াচ্ছে তাদের তো সরকারই ছেড়ে রেখেছে। সরকার বলছে বিষ ছড়াও, দাঙ্গা একটা লাগাও, নাহলে আমাদের পিঠ বাঁচবে না। এরপর তো আপনি দেখবেন বিভিন্ন জায়গায় ওই ঘুষ খাওয়া নিয়ে, তোলাবাজি নিয়ে বিজেপি নেতা ঘেরাও হচ্ছে, এবং ওদের মধ্যে ভাঙচুর হচ্ছে, পার্টির মিটিংয়ে মারপিট হচ্ছে, গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে, এমনকি খুন হচ্ছে। সেখানে তো জিহাদিরা নেই, এবং এটা আরও চরম আকার ধারণ করবে কয়েকদিনের মধ্যে। এই দৃষ্টি ঘোরানোর জন্য এরা কিছু লোককে ছেড়ে রেখেছে যে মুসলমানদের খুব গালাগালি করে।